আমরা মিডিয়ার মুখোমুখি হই, কিন্তু যে তিমিরে সেই তিমিরেই রয়ে যায়। তবুও আপনার আমার চেষ্টা আছে যে আমরা জিনিসটাকে যাতে তুলে ধরতে পারি, তুলে ধরার মধ্যে দিয়ে একসময় না একসময় হয়তো কর্তৃপক্ষ আন্তরিকতা সহকারে বিষয়টা বিবেচনায় আনবে। তো অ্যাকচুয়াল বাজেট এ পর্যন্ত আমি যতটা দেখেছি যে বাজেটটা হয় গতানুগতিক। তা যেহেতু আমরা এবার একটু আশাবাদী যে আমাদের যিনি মন্ত্রী আসছেন ইনি আমাদের স্পোর্টসের মানুষ, স্পোর্টসের সাথে সুদীর্ঘকাল আছেন এবং একটা বড় পরিসরে তিনি কাজ করছেন। ক্রিকেট বোর্ডের সাথেও তিনি দীর্ঘকাল আছেন। আমরা মনে করি যে বাজেট হবে বাস্তবমুখী। বাজেটে যদি বাজেট বাস্তবমুখী না হয় তাহলে এই ক্রীড়ার উন্নয়ন ত্বরান্বিত কোনো অবস্থায় করা সম্ভব হবে না। আপনারা দেখেন যে আমাদের দেশের যে বাজেট বিভিন্ন আপনি শিক্ষার, তারপরে আপনার শিল্প, তারপরে বিভিন্ন রকম যে ইয়ের বাজেট আছে সেই বাজেটগুলো দেখা যাচ্ছে যে পরিবহন, আপনার সমস্ত ডিপার্টমেন্টাল যে সমস্ত বাজেট আছে, আপনার স্বাস্থ্য, শিক্ষা, তারপরে আপনার আনুষঙ্গিক বিভিন্ন পর্যায়ের যে বাজেটগুলো আছে সেই বাজেটের তুলনায় আপনার ক্রীড়ার বাজেট খুবই কম। ক্রীড়ার বাজেট খুবই কম। তা অ্যাকচুয়াল যে ক্রীড়ার বাজেট যদি এই সামাজিক অবক্ষয়ের যুগে ক্রীড়ার বাজেটটা হওয়া উচিত হলো সর্বাধিক। আজকে যে সামাজিক অবক্ষয়, যুব সমাজ যে বিপদগামী হচ্ছে, এদেরকে ফিরায় আনতে গেলে অন্যতম মাধ্যম হলো ক্রীড়া। ক্রীড়ার পরে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেই গুরুত্ব দিতে গেলে এই বাজেটকে বৃদ্ধি করতে হবে। আমাদের বাজেটটা একেই কম, তারপরে দেখা যাচ্ছে যে যুব এবং ক্রীড়া, যুবতে চলে যাচ্ছে 14 আনা, আর থাকতেছে 2 আনা থাকতেছে হলো আপনার স্পোর্টসে। সেই স্পোর্টসের আবার যেটা হচ্ছে সেটা যাচ্ছে হলো অবকাঠামোগত উন্নয়নে, আপনার স্থাপনা নির্মাণে। এইগুলো থেকে দেখা যাচ্ছে যে প্রকৃত অর্থে খেলাধুলোর কাজে যেটা দরকার সেটা খেলাধুলোর প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারছি না বা এর থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আপনার আমার যতদূর মনে পড়ে যে আসামের গুয়াহাটি এবং মেঘালয়ের শিলংয়ে যে সাব গেমসটা হলো, এসএ গেমস, আমি ওর সেভ দ্য মিশন ছিলাম। তা ওখানে যে আমার একটা কিউরিসিটি জাগলো যে আপনার ওখানে ভলিবলের বাজেট কত। তা ওদের ভলিবলের বাজেট হলো 23 কোটি টাকা। আর আমাদের 31টা ডিসিপ্লিনের এসএ গেমসে অংশগ্রহণের জন্য যে 31টা ডিসিপ্লিন, 31টা ডিসিপ্লিনের দেখা যাচ্ছে আমাদের 17 কোটি টাকা হলো কোচিংয়ে এবং 10 কোটি টাকা হলো অংশগ্রহণের, যাতায়াত, থাকা, খাওয়া, পোশাক আদি দিয়ে 10 কোটি, মোট হলো 27 কোটি টাকা হলো 31টা ডিসিপ্লিনে। আর ওখানে শুধু ভলিবলে 23 কোটি টাকা। তাহলে আপনি কি করে আমাদের কাছ থেকে রেজাল্ট, স্পোর্টসের কাছ থেকে রেজাল্ট আশা করবেন? রেজাল্ট আশা করতে গেলে আপনার অবশ্যই আপনাকে বাস্তব ভিত্তিক বাজেট তৈরি করতে হবে। আপনার দেখেন যে সবথেকে বড় বিচরণ ক্ষেত্র কোথায়? স্কুল আলো তৃণমূল আলো মূল কেন্দ্রবিন্দু। সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসছে, তারা হলো ন্যাশনাল টিমকে সমৃদ্ধ করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা অংশগ্রহণ করে যে যাই রেজাল্ট আনুক না কেন তারা আনতেছে। এখন তৃণমূল পর্যায়ে আমরা কতটুকু, আমাদের যেখানে বাজেটই নেই, আমরা তৃণমূলের দিকে তাকাবো কখন?
তাকানোর সুযোগ কেন্দ্রেরও নাই, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নাই। আজকে প্রথম আপনি ধরেন, যদি ক্রিকেটের কথা ধরেন, নির্মাণ স্কুল ক্রিকেট দিয়ে কিন্তু ক্রিকেটের উত্থান শুরু হয়। আজকে একটা জেলায় কয়েক হাজার স্কুল আছে এবং সেই কয়েক হাজার স্কুলে কয়েক লক্ষ ছাত্রছাত্রী আছে। এখন এই ছাত্রছাত্রীদেরকে দেখভাল করার জন্য স্পোর্টসের কোনো কর্তৃপক্ষ নাই। এটা একটা অদ্ভুত ব্যাপার। তা যেখান থেকে শুরু সেখানেই যদি আমরা নজর না দিতে পারি, আর নজর দিতে গেলে আপনাকে অবশ্যই বাজেট বৃদ্ধি করতে হবে। আপনার প্রথম আলো স্কুলে যেতে হবে, বয়স ভিত্তিক ইয়েতে যেতে হবে। আজকে দেখা যায় যে বিভিন্ন টিম খেলতে যাচ্ছে। ইতিপূর্বে আপনার সাথে ব্যক্তিগত আলাপকালে আমি বলেছিলাম যে আপনি কাবাডি বলেন, ভলিবল বলেন, হ্যান্ডবল বলেন, আপনি যে কোনো যেসব ডিসিপ্লিন আছে, এক ক্রিকেট বাদে অধিকাংশ ডিসিপ্লিনের নির্দিষ্ট সংখ্যক প্লেয়ার ন্যাশনাল টিমে। এরা মনে করে কি যে আমরা ছাড়া তো অন্য কোনো প্লেয়ার নাই। তাহলে তারাও কিন্তু গা ছাড়া, যে আমরা ছাড়া তো যেহেতু নাই, আমাদেরকে বাদ দেওয়ারও সুযোগ নাই। তা এখন আপনার যদি পাইপলাইনকে শক্তিশালী করতে হয়, আপনার স্পোর্টসকে যদি উঠাইতে হয়, তাহলে আপনাকে যেতে হবে একবার তৃণমূলে, এবং যেতে হবে স্কুল পর্যায়ে, যেতে হবে বয়সভিত্তিক ইয়েতে স্পোর্টসে। এবং এই স্পোর্টসকে যদি, আর এই স্পোর্টসের মধ্যে দিয়ে আপনি যখনই যাচ্ছেন স্কুল পর্যায়ে বয়সভিত্তিক যুব যুব যে ক্রীড়া, এই সমস্তর মধ্যে দিয়ে আপনি যখনই যাচ্ছেন, তখনই কিন্তু যুব সমাজের আর বিপদগামী হওয়ার সুযোগ থাকতেছে না। তারা কিন্তু সামাজিক অবক্ষয়ের এই যুগে নেশাগ্রস্ত হচ্ছে না, তারা কিন্তু ওই মোবাইলে আসক্ত হচ্ছে না, এবং তারা সামাজিকভাবে একটা, তাদেরকে ক্রীড়াঙ্গনে যদি ধরে রাখা যায় তাহলে একটা পবিত্র অঙ্গনে থাকছে। অ্যাকচুয়াল তো হলো কি, ভলিবল ফেডারেশন তো আমাদের বার্ষিক যে বরাদ্দ দেওয়া হয়, এনএসসি থেকে যে বার্ষিক বরাদ্দ দেওয়া হয়, আমাদের 18 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়, সমস্ত কিছু করতে হয়। আর আপনার কোচিংয়ের জন্য ওনারা 60 লক্ষ টাকা দেয়। হ্যাঁ, তা এখন যেটা সেটা হলো কি, যে অ্যাকচুয়াল আমাদের যে আমাদের এই স্টাফের বেতন, তারপর ইস্টাবলিশমেন্ট খরচ, তারপরে বিদ্যুৎ বিল, যখন আলো খেলাধুলো থাকে, যখন কোচিং প্রোগ্রাম দেখা যাচ্ছে রাত পর্যন্ত হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুৎ বিলই আলো বছরে 20 লক্ষ টাকার উপরে আমাদের দিতে হচ্ছে। আমার এখন যে কোচ আছে, ইরানি কোচ, তাকে মাসে আপনার $7,000 আলো তারা বেতন দিতে হয়, আর তার পিছনে আনুষঙ্গিক খরচ $1,000 যায়, মানে $8,000, মানে 10 লক্ষ টাকার উপরে আমাকে গুনতে হচ্ছে। তাহলে এই টাকাটা আপনি চিন্তা করেন, তাহলে আপনার বছরে কত টাকা আসছে। তা এখন আমি আন্তজেলা ভলিবল করছি, আমি যুব ভলিবল প্রতিযোগিতার আয়োজন করছি, আমি স্কুল ভলিবল প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নিয়ে আমি আর্থিক কারণে করতে ফেল করেছি, যেখানে গোড়া। তা এখন যদি প্রত্যেকটা ফেডারেশন, শুধু আমার না, প্রত্যেকটা ফেডারেশনকে যদি ক্রীড়ামুখী করতে হয়, যুব সমাজকে যদি বাঁচাতে হয় আজকের এই বাস্তবতায়, তাহলে ক্রীড়ার বিকল্প নেই। ক্রীড়ার বাজেট এনিহাও বৃদ্ধি করতে হবে এবং পরিকল্পিতভাবে ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। উইদাউট পরিকল্পনা কোনো খেলার উন্নয়ন সাধিত হবে না। বাজেটটা আমরা আশা করি স্পোর্টসকে উন্নয়নের জন্য, তাই তো? আমরা স্পোর্টসের ডেভেলপমেন্ট আমরা আশা করি প্রতি বছর, ভাবি যে আগামী বছর ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু ডেভেলপমেন্ট হয়, গত বছরের থেকে এবছর ডেভেলপমেন্টে কয়েক বছর যাবত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমার কথা একটু ভিন্ন, যে শুধু স্পোর্টসের বাজেট বৃদ্ধি করার পাশাপাশি আরও কিছু কাজ দরকার।
স্পোর্টসকে ডেভেলপ করার জন্য। যেমনই বলি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের খেলোয়াড়দেরকে, বিশেষ করে তরুণদেরকে, যারা প্রতিভাবান খেলোয়াড় তাদেরকে সুযোগ করে দেওয়া বেটার পজিশনে, তাদের স্কুলে ভর্তি, কলেজগুলিতে ভর্তি কোটা একটা থাকা উচিত। ইউনিভার্সিটিতে ভর্তির যে বিষয়গুলি সেটাও আসা উচিত। যে আগে আমরা দেখেছি ছোটোবেলাতে কোনো ফুটবল প্লেয়ার যখন বেরিয়েছে ইন্টারমিডিয়েট পাস করে, ভালো ফুটবল প্লেয়ার, সে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ফ্যাকাল্টির লোকেরা মাঠে গিয়ে ওই খেলোয়াড়কে টানাটানি করছে তুমি অসামান্য ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য। তো এই যে প্রসিডিউর, এই যে একটা ব্যবস্থাপনা ছিল, এইটাকে আবার ফিরে আনতে হবে। তারপরে হলো চাকরি। এই খেলোয়াড়দেরকে আমরা সরকারি টাকা ব্যয় করে তাদের খেলোয়াড় তৈরি করলাম, কিন্তু সেই খেলোয়াড়ের ভবিষ্যৎ কোথায় হবে? ভবিষ্যৎ কী করবে সে? আমাদের কর্পোরেট হাউসগুলিতে, আগে তো কর্পোরেট হাউস তো এখন নাইও বলা চলে, যেমন বিটিএমসি, বিজিএমসি, কাস্টমস, রেলওয়ে, বিমান, এই সমস্ত সংস্থাতে প্রতি বছর প্রায় 2-2.5 হাজার লোকের মানে ছেলেদের চাকরি হতো। সেরকম চাকরিটা এখন একবারেই নাই বলা চলে। মাত্র পুলিশ, বিডিআর, আনসার, নেভি এরকম কয়েকটা ডিপার্টমেন্ট ছাড়া আর চাকরি দেওয়ার মতো কোনো সংস্থা বাংলাদেশের নেই। তো খেলোয়াড় যারা শিক্ষিত খেলোয়াড় বা বলি বা মেরিটোরিয়াস খেলোয়াড় যারা বলি, তাদের খেলার জায়গাটা দরকার, সেটা একটা ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের স্পোর্টস বাজেট যুগের সঙ্গে তাল মিলিয়ে স্পোর্টস বাজেট হওয়া উচিত। আর স্পোর্টস বাজেট যেটা হয়, এটা কিন্তু আমাদের ন্যাশনাল বাজেটের সাথে কোনো বাজেট না, এটা একটা থোক বরাদ্দ হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়। এটার মধ্যে আমাদের মন্ত্রণালয়টা যুব একটা বিরাট একটা ডিপার্টমেন্ট, তার সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়টা আমার মনে হয় অনেক ছোট এখানে। আর ক্রীড়া মন্ত্রণালয়ের যে টাকাটা পাই আমরা, সেখানেও দেখা যায় যে অবকাঠামোতেই চলে যায় প্রায় 70%। পাশাপাশি আমাদের যে কর্মচারীগণ আছেন, ক্রীড়া পরিষদ বলি বা এই সমস্ত সংস্থার চাষ আছে, তাদের বেতন ভাতা চলে যায়। শুধু খেলোয়াড় জন্য বা খেলার দল গঠনের জন্য বলি বা প্রশিক্ষণের জন্য বলি, বিদেশের দল প্রেরণের জন্য বলি, তেমন টাকার সংখ্যা খুবই নগণ্য হয়ে যায়। এটা মানে আমার মনে হয় টোটাল বাজেটের খুব ফিউজ অংশটা আমাদের মধ্যে স্পোর্টসের খেলোয়াড়দের জন্য আসে। তো এইটাকে চিন্তা করতে হবে। আমাদের নতুন মাননীয় মন্ত্রী মহোদয়, উনি খেলাধুলার মানুষ, উনি একটা ক্রিকেট বোর্ডের মতো বোর্ডের উনি প্রেসিডেন্ট, এবং আমরা সবাই খুব আশাবাদী যে আমরা অনেক নতুন করে আমরা এবার স্পোর্টসকে দেখতে পাবো। আমাদের স্পোর্টসের ভবিষ্যৎকে উনি রাঙিয়ে দিবেন। আমরা আগামীতে আমাদের ন্যাশনাল স্পোর্টসকে আমরা সমৃদ্ধ করতে পারবো, এটাই মনে করি। মানে আমরা বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমরা সবসময় আমাদের পার্শ্ববর্তী যে দেশ, যাদের সাথে আমরা প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিতা করি, একটা হলো শুরু থেকে এভাবে বলতে চাই যে একটা ছেলের বেড়ে ওঠা, কিশোর থেকে যুবা থেকে বড় হয়ে ওঠা, এই তারা থাকবে, তাদের আশেপাশে প্রচণ্ড মানে সবসময় প্রচুর পরিমাণে মাঠ, খেলাধুলা সামগ্রী, ইকুইপমেন্ট সমৃদ্ধ স্কুল বা যে তার লোকালিটিটা থাকবে। উন্নত দেশ যেগুলি আছে তারা কিন্তু তাদের যে আবাসন আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু স্পোর্টসটাকে প্রায়োরিটি দিয়ে কিন্তু ওই যে অবকাঠামোগুলি গড়ে ওঠে বা আবাসিক যে এলাকাগুলি গড়ে ওঠে। কিন্তু আমাদের সরকারি সদিচ্ছা থাকলেও কিছু ভূমিক্ষেপ তারা কিন্তু যে মাঠগুলিকে টার্গেট করে বসে, এটাকে মনে করে যে তাদের পৈতৃক সম্পত্তি, তারা এগুলিকে জবরদখল এবং বিভিন্ন সময় এগুলিকে তারা খেলার উপযুক্ত করে ওঠে না। এবং আমাদের বাচ্চারা, আমাদের যারা বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিয়ে আসছেন, তারা কিন্তু ক্রীড়াকে যদি প্রাধান্য দিয়ে কাজ করতেন। আমি শুধু এই কথাই বলবো যে যুব ক্রীড়া, আমরা যেটাকে বুঝি অ্যাথলেটিক্স হচ্ছে মাদার অফ ওয়ার্ল্ড গেম। যদি আমরা যুব সমাজকে, তরুণদেরকে দেশ গড়ার কাজে সুসংগঠিত করতে চাই এবং মানে সুস্থ দেহ সুস্থ মন, তাহলে অ্যাথলেটিক্সের বা স্পোর্টসের কোনো বিকল্প নেই। তাহলে এই যুব সমাজ আর তরুণদেরকে যদি আপনি দেশ গড়ার মানে ভালোভাবে তুলতে চান এবং একটি জাতি গঠনে স্পোর্টসকে যদি অগ্রাধিকার দেন, তাহলে স্পোর্টসের বাজেট হবে আকাশচুম্বী। আমার প্রপোজাল হলো এমনভাবে বাজেট করা, একটা বাচ্চা বা আমরাও তো সবাই এটা বুঝবো না, উন্নত বা পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করে তারা যেভাবে অগ্রসর হচ্ছে। শুধু একটা বলতে চাই, ভুবনেশ্বরে 7টা না 8টা জন অ্যাথলেটিক্স স্টেডিয়াম আছে, এটা ছোট রাষ্ট্রতে। আর আমরা কিন্তু বাংলাদেশে একটা, কিন্তু এটার সাথে যে সাপোর্ট, জিম ইকুইপমেন্ট বা আবাসন নেই। আবাসন সংকটে আমরা মানে সিনিয়র এবং জুনিয়র কোনো ক্যাম্পই করতে পারি না। তারপরে
এভাবে কিন্তু অগ্রসর হয় না। আমরা হয়তো পর্ষদ একের পর এক চালিয়ে যাচ্ছি, কিন্তু যদি অ্যাথলেটিক্সের যে খোরাক, অ্যাথলেটিক্সের সাপোর্ট, সেটা কিন্তু পরিপূর্ণ দেওয়া হচ্ছে না। আপনি দেখবেন যে আমাদের যে ছেলেমেয়েরা আসে, ঘুরে উঠে আসে অত্যন্ত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে। তো তারা এই বয়সে কিন্তু তারা তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেয়। তো এরা কিন্তু অত্যন্ত ট্যালেন্ট। তো ট্যালেন্টকে যদি আমরা নিয়ে আসি, ওই ফ্যামিলি মনে করে আমার তো এটা কখন ভালো হবে এটা তো বুঝবে না, কিন্তু যদি আমরা ফ্যামিলি কে সাপোর্ট দিই, তাহলে কিন্তু তাদের পিছুটান থাকে না। তারা কিন্তু পিছুটান নিয়েই কিন্তু খেলাধুলায় আসে। আর অ্যাথলেটিক্সটা হচ্ছে এত সেন্সিটিভ যে তার কিন্তু পিছুটান বা যদি কোনো ধরনের অব্যবস্থাপনা বা যদি সংকট থাকে, তারা কিন্তু অগ্রসর হতে পারবে না, ডেভেলপমেন্ট হতে পারবে না। আমি চাই দেখবে জাতীয় জনক বঙ্গবন্ধু ৭২ সালে যে রেশিও নিয়ে, তখন ৭ কোটি মানুষ ছিলেন, যে রেশিও নিয়ে বাজেট করেছিলেন, সেই রেশিওর সাথে বর্তমান সময় সেই রেশিও আসছে না। সেটাও যদি হয়, এবং তাদের যে ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং মানে যে সেল আছে, সেটার যে বাজেট আছে, তাদের কিন্তু অনেক সময় বাজেট ফেরত যায়। আর আমাদের কিন্তু চাহিদা মতো বাজেট দেওয়া হয় না। আমরা অনেক সময় সাফ বলেন, এশিয়া বলেন বা অলিম্পিক বলেন, আমরা যে বাজেট নিয়ে কথা বলি, সে বাজেটটা কিন্তু খেলা চলে যায়, কিন্তু বাজেটটা আসে পরে। তো এই জায়গাটা আমি বলতে চাই যে মাস্টার প্ল্যান নিয়ে আমাদের যারা সমসাময়িক আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, যারা ডেভেলপমেন্টে ভালো করছে, তারা যেভাবে অগ্রসর হচ্ছে, যে বাজেট নিয়ে করছে, অত্যন্ত উজ্জ্বল এবং স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে। আমি এই মুহূর্তে এটাই বলবো যে বাংলাদেশে যদি সব বিভাগে টার্ফ দেওয়া যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলোতে টার্ফ সমৃদ্ধ হয়, হোস্টেল বা জিম ইকুইপমেন্ট হয়, বাংলাদেশ সম্ভাবনার দেশ। কিন্তু এইভাবে যদি বাজেট নিয়ে এগিয়ে যায়, কারণ আমি লয়ার, আমি এক্সপার্ট না, এক্সপার্ট নিয়োগ করে এই ডেভেলপমেন্ট সাইটগুলো কিন্তু চিন্তা করে বাজেট করা হয়। আমি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ কিন্তু এশিয়ার সাবের গন্ডি পেরিয়ে এশিয়া লেভেলে যেতে পারবে। ওদের যে চাহিদা মানে টার্গেট আমি দেখি, কিন্তু আমি যেটা দেখি ওদের সম্ভাবনাটা নষ্ট হয়ে যায়। ওরা যেটা চাচ্ছে বিদেশে প্রশিক্ষণ, অথবা বিদেশ থেকে এসে প্রশিক্ষণ, বা সারা দেশ দিনব্যাপী প্রশিক্ষণ, বা তাদের যে ইকুইপমেন্টগুলো হচ্ছে অনেক দামি, কিন্তু এই সাপোর্টগুলি কিন্তু অনেক সময় ফেডারেশন দ্বারা সম্ভব নয়। আর আপনি জানেন যে অ্যাথলেটিক্স স্পন্সরের অভাব আছে। তো আমরা যদি সরকার থেকে সাপোর্টগুলি পাই, আমরা যদি ক্রীড়া মন্ত্রণালয় থেকে সাপোর্টগুলি পাই, আমার মনে হয় যে বাচ্চারা যে চাওয়া পাওয়াগুলি আছে তাদের, আমি তো বললাম যে তাদের পড়াশোনা, তাদের যে সাপোর্টগুলি বা পারিবারিক সাপোর্টগুলি, কারণ অনেক সময় মানে এটা তো কয়েক সেকেন্ডের খেলা। ক্রিকেট, ফুটবল, আপনি দেখবেন একটা প্লেয়ার অনেকগুলি বল পেয়ে কিন্তু একটা গোল করে, বা অনেকগুলি বল থেকে একটা ডিফেন্স করে। ক্রিকেটে অনেকগুলি বল যারা করে, বল করে উইকেট পায়, অথবা বল পিটিয়ে তারা একটা রান করে। কিন্তু অ্যাথলেটিক্সে সারা বছর প্র্যাকটিস করে, কিন্তু অনিয়ন মার্ক সেট, এর মধ্যে তার রেজাল্ট। তো এই যে অল্প সময়ে যে তার যে মনোনিবেশ করা সারাদিন, এটা একদম টোটালি মানে নিবিড়ভাবে প্রশিক্ষণ ছাড়া, তাকে নিবিড়ভাবে পরিচর্যা ছাড়া, সকল চিন্তা চেতনার ঊর্ধ্বে মানে উঠে, মানে পিছুটা না রেখে তাকে কিন্তু মনোনিবেশ যদি করা হয়, এই ক্ষেত্রে আমি মনে করি মনস্তত্ত্ববিদ, ফিজিশিয়ান, নিউট্রিশন, ভালো কোচ, সব কিছু দিয়ে যদি তার কে দেখা হয়, এটার জন্য আসলে হিউজ একটা বাজেটের বিষয় আছে, প্রাতিষ্ঠানিক কিছু বিষয় গড়ে তোলার বিষয় আছে। এটা যদি আমাদের চিন্তাভাবনা করে করা হয় এবং সেই বাজেটটা নেওয়া হয়, আমরা খুব দ্রুততম সময়ে ভালো রেজাল্ট দিতে পারবো। বাংলাদেশের ক্রীড়া বাজেটে সিংহভাগ বরাদ্দ থাকে হচ্ছে উন্নয়ন বাজেট, প্রকল্প উন্নয়নেই আপনার প্রকল্প নির্মাণ, বিভিন্ন স্টেডিয়াম নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন এবং সংস্কারেই বেশিরভাগ ব্যয় থাকে। যতটা আসলে হওয়া উচিত প্রশিক্ষণের ক্ষেত্রে বা ক্রীড়া ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেটা একটু কমই থাকে। আপনি জাতীয় ক্রীড়া পরিষদের যে চলমান অর্থ বছর, তার বাজেট হচ্ছে ৩৪১ কোটি টাকা। এই ৩৪১ কোটি টাকা বাজেটের মধ্যে কিন্তু ২১২ কোটি টাকা বরাদ্দ কিন্তু আপনার আছে প্রকল্প বাস্তবায়নে। বিভিন্ন স্টেডিয়াম নির্মাণ, সংস্কার, শোভাবর্ধন আছে, সুইমিং পুল আছে, এর মধ্যে ফ্লাড লাইট স্থাপন আছে, এইগুলো নিয়েই আপনি খরচ বেশি। আর অবশিষ্ট অর্থ যেটা, সেটা হচ্ছে আপনি জাতীয় ক্রীড়া পরিষদের কর্মচারীদের বেতন, রাজস্ব খাতে যেগুলো যায়, এর বাইরে হচ্ছে ফেডারেশন সমূহের জন্য বরাদ্দ, যা তারপর আপনার দেশের 64টি জেলা, 6টা এবং বিভাগসমূহ, তাদের জন্য বরাদ্দ, এই বাকিগুলো এইগুলো নিয়ে আর প্রশিক্ষণ খাতটা এগুলো মিলে থাকে। সাধারণত যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কি, যে মূল হচ্ছে প্রশিক্ষণ খাতে এবং অংশগ্রহণের ক্ষেত্রে, কম্পিটিশনের ক্ষেত্রে বরাদ্দটা বেশি হওয়া উচিত। কিন্তু এখানে নিয়মের ব্যত্যয়টা শুরু থেকেই হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু স্বাধীনতার পরে আমরা আজ 52 বছর পেরিয়ে গেছি, তাই না? 52-53 বছর পেরিয়ে গেছে। 53 বছরেও কিন্তু আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স পাইনি সারা দেশে। হিসাবে কিন্তু যদি বলেন আপনি, পূর্ণাঙ্গ একটা স্পোর্টস একাডেমি শুধু একটা, সেটা হচ্ছে বিকেএসপি। আর কোনো স্পোর্টস একাডেমি সেভাবে কিন্তু বিকশিত হয়নি।
তাহলে আপনি মাঠের সংকট, আপনি পর্যাপ্ত ফ্যাসিলিটির সংকট, আপনি আমাদের এখানে জিমনেশিয়াম বর্তমানে যেই জিমনেশিয়ামে আপনার ভারোত্তোলনও হয়, জুডো জুডো হয়, কারাতে হয়, তাইকোয়ান্দো হয় এবং হচ্ছে জিমন্যাস্টিক্স হচ্ছে, এটা হচ্ছে এই ভবনটাই আসলে যেই জিমনাসিয়াম আছে এটা পরিত্যক্ত একটা জিমনাসিয়াম। সময়ের আবর্তে তো এটা পরিবর্তন পরিসংশোধন দরকার ছিল, তাই না? কিন্তু সেটা কিন্তু হয় নাই। আপনি এখন একটা মাত্র ইনডোর আছে পুরো দেশে, ইনডোর স্টেডিয়াম, 1993 সালে নির্মিত স্টেডিয়াম। সেই ইনডোর স্টেডিয়ামেও আপনি ঠিকমতো রক্ষণাবেক্ষণ ব্যবহারটা আমরা করতে পারছি না। আপনি আমরা কিন্তু এশিয়ার কিন্তু জনসংখ্যার দিক দিয়ে আমরা কিন্তু টপ 5-6টা দেশের মধ্যে আছে, অথচ আমাদের আজও পর্যন্ত এশিয়ান গেমসের জন্য বিট করতে পারি না। এশিয়ান গেমসের জন্য তো আপনাকে বিট করতে হবে আগে, যে আপনি বিট করবেন তারপরে আপনি গেমসের হোস্টিং পাবেন, সেটা পাচ্ছি না। কেন? আমাদের সেই অবকাঠামো নেই, সেই কারণেই। আমাদের একটা উচ্চাভিলাষী বাজেট করা দরকার ক্রীড়াঙ্গনের, সেটা হচ্ছে যে আমরা একটা ভবিষ্যতের কথা ভেবে, বিশেষ করে আমরা যদি এই দেশে এশিয়ান গেমসের মতো একটা আশা করতে পারি অ্যাটলিস্ট, তাহলে কিন্তু দেশের খেলাধুলার চেহারাটা বদলে যাবে। এই কারণে বলছি আমি যে আপনি তখন যে ইনডোর গেমসগুলো এখন যেটা হয়, কাবাডি, দোলাবলের মধ্যে বাইরে, ভলিবল, এটা কিন্তু আউটডোর গেমস না, এগুলো ইনডোর গেমস। আপনাকে ওই সুযোগ দিতে হবে, বক্সিংয়ের জন্য সেই সুযোগ দিতে হবে, প্রত্যেকটা খেলার জন্য সেই সুযোগ দিতে হবে, যেগুলো মেজর গেমস আছে, ভারোত্তোলন, অলিম্পিক গেমসগুলো, যেগুলো ইন্ডিভিজুয়াল গেমসগুলোকে খুব বেশি প্রাধান্য দিতে হবে, না হলে সম্ভব না। 97-এর পর থেকে, আইসিসি ট্রফি যাওয়ার পর থেকে ক্রিকেটকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, অন্য খেলাগুলো ততটা গুরুত্ব পায়নি, রাষ্ট্রীয় পর্যায়ে পায়নি, কোনোভাবেই সেটা পৃষ্ঠপোষকতা পায়নি। ক্রিকেট কিন্তু আমাদের দেশে এখন যেটা বলা হয় যে কিছু না হোক, আমরা কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল ভেন্যু আমরা পেয়েছি, যে সমস্ত মাঠে ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন সম্ভব, সেই সব প্রত্যেকটা মাঠে কিন্তু আবার ফ্লাড লাইট ফ্যাসিলিটিস আছে, ইলেকট্রনিক স্কোর বোর্ড আছে, মোটামুটি ইন্টারন্যাশনাল ম্যাচ চালাবার মতো সকল কিছুই সেখানে আছে। কিন্তু আমরা যদি বলি এখন একটা ফুটবল মাঠই তো আমাদের সেই স্ট্যান্ডার্ড নাই, যেখানে দর্শক হবে প্লাস হচ্ছে পর্যাপ্ত ফ্যাসিলিটিস আছে, সেটা তো আমরা এখনও পাইনি। এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করতেছে, দেখা যাক কী হয় পরবর্তীতে। আর বাকিগুলোর খেলাগুলোর তো অবস্থা, আসলে অনলি একটা ট্র্যাকের উপরে ভিত্তি করে আমরা অ্যাথলেটিক্স চলবে কী করে? আগে ছিল আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে, আপনি কোথা থেকে খেলার উঠতেছে, আপনি খেয়াল করে দেখবেন যে বাইরে যদি যাই আমরা, ইউরোপ আমেরিকায় একটা স্কুল পর্যায়ে খেলাধুলার জন্য যত ফ্যাসিলিটিস আছে, সেইটি আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সেটা প্রোভাইড করতে পারতেছে না। তাহলে হবে কী করে? আমাদের খুব উচ্চাভিলাষী প্রকল্প নিতে হবে, যেখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অ্যাথলেটিক্স পুরো দেশে। বিকেএসপি ছাড়া একটা মাত্র অ্যাস্ট্রোটার্ফ হকি মাঠ হয়। আপনাকে হকি খেলার উঠে আসতেছে বেশিরভাগই হচ্ছে আপনার ফরিদপুর থেকে, ওই অঞ্চলে, যশোর টশোর ওই অঞ্চল থেকে। ওখানে অ্যাথলেটিক্স, ওইখানে কি আমি পারি না যে অ্যাস্ট্রোটার্ফ বর্ষার স্থাপন করতে? আমার অ্যাথলেট উঠে আসে কোথায়? অ্যাথলেট সাধারণত, বেশিরভাগ অ্যাথলেট উঠে আসছে হচ্ছে আপনি হিল এলাকা থেকে বা হচ্ছে চট্টগ্রাম থেকে, ওই অঞ্চল থেকে। ওই অঞ্চলে কোনো অ্যাথলেটিক্স ট্র্যাক নেই। স্পোর্টসম্যান আছে যারা, তাদের দৈনিক যে বরাদ্দ, যেটা খাদ্য তালিকা, যেটা বরাদ্দ ইন্টারন্যাশনাল কোনো মিটকে সামনে রেখে যে বরাদ্দ দেওয়া হয়, 500 টাকা তাদের বরাদ্দ দেওয়া হয় খাবার এবং হাত খরচ। কাবাডিতে 200 টাকা এখন হ্যাঁ চলছে। হ্যাঁ, আপনি এটাতে আপনি একটা প্লেয়ার ফিজিক্যাল গেমস খেলবে, কি কি খাবে তারা? কি খেয়ে তারা ফিজিক্যাল গেমস করবে? এখানে তো আপনার একটা ক্যালোরি যেটা নিরূপণ করা হবে, হওয়া উচিত একটা, সেই ক্যালোরিতে আপনি কত টাকা লাগে আপনি নিজেও মানে বুঝতে পারছেন যে প্রচুর টাকা প্রয়োজন হয়, সেটা তো আসলে সরবরাহ করা হয় না। আর একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় পানি, না পানির অস্তিত্ব কোথাও না কোথাও আছে, কিন্তু আমরা সুইমিংয়ে ভালো করছি না। কেন করছি না? আপনি আজও পর্যন্ত, আপনি সুইমিং পুল কিন্তু বেশ কিছু হয়েছে, এটা অপরিকল্পিত সুইমিং পুল হয়েছে, যেখানে আপনি গেলে আপনি পানিতে শ্যাওলা পাবেন, আপনি ওয়াটার ফিল্টারেশন প্ল্যান্ট নাই, বা প্ল্যান্ট থাকলে শেষ করে ফেলছে, নষ্ট হয়ে গেছে, মেনটেন্যান্স নাই। আমাদের ন্যাশনাল সুইমিং কমপ্লেক্স যেটা আছে, এখানে শুরু থেকেই একটা ত্রুটিপূর্ণ ডাইভিং বোর্ড আছে, যে ডাইভিং বোর্ডটাকে ইউজ কখনোই করা হয় নাই। কারণ ওইখানে আপনি যে প্ল্যাটফর্ম ডাইভ করবেন, এটা এতই ত্রুটিপূর্ণ যে আহত হইতে পারে যখন তখন যে কোনো ডাইভার। তা আপনি সুইমিং একটা পার্ট, কিন্তু ডাইভিং, তারপরে রিদমিক জিমনাস্ট, এগুলো আমরা করতে পারছি না। কেন পারছি না? এই বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়া উচিত। আধুনিক আপনি স্থাপনার সাথে যদি মিল না রেখে যদি আমরা সুইমিং পুল বানাই, আজও পর্যন্ত আপনি দেখেন সুইমিং পুলে যে ইলেকট্রনিক স্কোর বোর্ডটা, তারপরে টাচ প্যাড, যেটাকে আপনি টাচ দেওয়ার সাথে সাথে ইলেকট্রনিক স্কোর বোর্ডে আপনার টাইমিংটা নিরূপণ হবে, সেটা এগুলো কোনো কিছুই এখনও কাজ করছে না। এর মাঝে মাঝেই আমাদের লিখতে হয়, রিপোর্ট বলতে হয়,
আপনি অ্যাথলেটিক্সে যে ফটো ফিনিশিং মেশিন, এটার জন্য হাহাকার করতে হয় অ্যাথলেটদের। আপনি যে টাইমিংটা বলেন, আপনি হ্যান্ড টাইমিং বলতেছেন সব জায়গায়, অ্যাথলেটিক্সে, সুইমিং পুলে, এটা কি হবে আপনার? একটা আধুনিক সিস্টেম চলে গেছে বহু আগেই। এখানে আপনার টাইমটা হবে মাইক্রো সেকেন্ডেই ডিফারেন্স হয়ে যায়, সেখানে আমরা পারতেছি না এটা আজও পর্যন্ত ঠিক করতে। এটা কীভাবে সম্ভব? আমাদের যে সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলো আছে সেগুলো সরাসরি সরকারি আওতায় এবং উন্নয়নের জন্য কি পরিমাণ ব্যয় হবে তা একটি সহজভাবে নির্ধারণ করে, চূড়ান্তভাবে নির্ধারণ করে সরকারি সহযোগিতা এবং সরকারি পৃষ্ঠপোষকতায় আওতায় আনা খুবই জরুরি। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার 50 বছরেও এরকম কোনো নীতিমালা হয়নি এবং বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকেও এ ধরনের কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। বৈশ্বিক অর্থনীতির প্রতিকূলতার কথা বাংলাদেশের অর্থনীতিবিদরা এবং যারা সরকারি পর্যায়ে আছেন সবাই বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে সামনে যে বাজেট হবে তা গত বছরের তুলনায় একটু যদি বাড়ে তাতেও একটু আশা থাকে এবং তা ইতিবাচক মনে হয় যে বাংলাদেশের সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সরকারের উন্নয়নের যে ছোঁয়াটা, প্রতিচ্ছবিটা ক্রীড়াঙ্গনে আছে সেটি আমি দেখতে চাই। এটি আমি বলবো যে গত বছরের তুলনায় এবছরের বাজেট যেন বৃদ্ধি পায়। প্রথমে একটি নীতিমালা করতে হবে এবং নীতিমালার আওতায় এনে সেই অর্থ সুষ্ঠুভাবে ব্যয় হচ্ছে কিনা, যথার্থ ব্যয় হচ্ছে কিনা সেটির জবাবদিহিতাও থাকতে হবে। তাহলেই আমি বলবো আমাদের ক্রীড়াঙ্গনে সরকারি প্রতিচ্ছবি এবং সরকারের পৃষ্ঠপোষকতার যে প্রতিচ্ছবি তা আমরা দেখতে পাবো।